একদিকে নীতিশ কুমারের জেদ, অন্যদিকে অমিত শাহের কৌশল। এনডিএর ভেতরে চলছে এক অদৃশ্য যুদ্ধ। বিজেপি বনাম জেডিইউ, অমিত শাহ বনাম নীতিশ। মঞ্চের আলোয় যা দেখা যাচ্ছে তার চেয়ে অনেক বেশি অন্ধকারে রচিত হচ্ছে ক্ষমতার খেলা। আর এসবের মাঝখানে তেজস্বী যাদবের অঘোষিত উত্থান। কে হবে মুখ্যমন্ত্রী, কে নেবে বিশ্বাসঘাতকতার বদলা, আর কে 14ই নভেম্বরের ভোট ফল দেখে হাসি হাসবে, এই নিয়েই এখন থরথর করছে পাটনার রাজনীতি। চলছে কাউন্টডাউন। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক, আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। ঘুরপথে খেলা খেলে যদি গুজরাট লবি জিতে যায় সেটা আলাদা কথা, কিন্তু মাটির বাস্তবতা বলছে এনডিএ জোটের ভেতরের দ্বন্দ্ব এখন এমন জায়গায় পৌঁছেছে যে এই নির্বাচনে জয়ী হলেও সরকার গঠনের রাস্তা তাদের সামনে ক্রমশ কঠিন হয়ে উঠছে। কারণটা একটাই, যেই সময়টায় নরেন্দ্র মোদীর রথে সওয়ার হয়ে একসঙ্গে এগিয়ে যাওয়ার কথা ছিল, সেই সময় নীতিশ কুমার মোদীর গাড়িতে উঠছেন না, বরং দুই শিবিরের দূরত্ব আরো বেড়েছে। সোজা কথায় নীতিশ শিবির এবং অমিত শাহ শিবিরের সম্পর্ক এখন বাংলায় যাকে বলে আদায় কাঁচকলায়, অর্থাৎ সম্পূর্ণ বৈরী। দুই পক্ষই হাতে যেন অদৃশ্য তরবারি তুলে নিয়েছে। অমিত শাহ চান এনডিএর ভেতরে বিজেপি যেন এক নম্বর দলে পরিণত হয়, যাতে নীতিশকে কোণঠাসা করে মুখ্যমন্ত্রীর পদ নিজেদের দখলে আনা যায়। আর নীতিশ চান ঠিক উল্টোটা, জেডিইউ যদি এক নম্বরে থাকে তাহলে মুখ্যমন্ত্রী হবেন এক এবং একমাত্র তিনি। এই টানাপোড়েনে আপোষ একমাত্র তখনই সম্ভব যদি মোদী শাহ মাঝপথে নীতিশকে সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে প্রজেক্ট করতে রাজি হন। কিন্তু অমিত শাহ যেটা সিদ্ধান্ত নিয়ে ফেলেন সেটা নিয়েই থাকেন, তাই এমনটা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। নীতিশের সঙ্গে গুজরাট লবির দূরত্বটা এতদিন পর্দার আড়ালেই ছিল, কিন্তু এই মুহূর্তে চোখে লাগছে। এদিকে এই দ্বন্দ্বের সবচেয়ে বড় লাভ উঠছে তেজস্বী যাদব এবং মহাগঠবন্ধনের ঝুলিতে। তেজস্বীর রথ দিন দিন গতি পাচ্ছে। বহু কেন্দ্রে যেখানে বিজেপি এনডিএর প্রার্থী, সেখানকার নীতিশের মূল ভোট ব্যাংক কুর্মী ভোটাররা চুপিসারে সরে যাচ্ছেন আরজেডি বা কংগ্রেসের দিকে। ফলে ক্ষতি হচ্ছে বিজেপির। উদাহরণ দিতে গেলে 2020 সালে বিহারের সর্বশেষ বিধানসভা ভোটে প্রায় 81% কুর্মী ভোট গেছিল এনডিএর ঝুলিতে। সেই লাভ ঘরে তুলেছিল বিজেপি, কিন্তু এবার ছবিটা উল্টে গেছে। ওই 81%র বড় অংশ নীতিশ কুমারের সঙ্গে থাকলেও বিজেপির সঙ্গে নেই। তাদের একাংশ নিঃশব্দে পাড়ি দিচ্ছে মহাগঠবন্ধনের দিকে। বড় খেলা চলছে পর্দার আড়ালে। বড় প্রশ্নে যাওয়ার আগে দুটো সাম্প্রতিক উদাহরণ দিলেই বোঝা যাবে এনডিএ জোটের ভেতরে দ্বন্দ্ব ঠিক কতটা চরমে পৌঁছেছে। প্রথম উদাহরণ লलन সিং, যিনি একসময় নীতিশ কুমারের ঘনিষ্ঠ, তার হাতেই রাজনীতির ময়দানে তারকা হয়ে ওঠা। কেন্দ্রীয় মন্ত্রী পদ পর্যন্ত পেয়েছিলেন নীতিশের দৌলতে, অথচ আজ লलन সিং কার্যত বসে আছেন অমিত শাহের কোলে। এটা নতুন কিছু নয়, সবারই জানা। চমকে দেওয়ার মতন ঘটনাটা হলো লलन সিং প্রকাশ্যে বলেছেন এনডিএ যদি জেতে মুখ্যমন্ত্রী ঠিক করবেন বিধায়কেরা। के तरफ से मुख्यमंत्री का चेहरा कौन? अभी कोई एनडीए का चेहरा तो विधायक दल तय करेगा, लेकिन चुनाव हम नीतीश कुमार जी के नेतृत्व में लड़ रहे हैं। অর্থাৎ ঠিক সেই ভাষা যেটা অমিত শাহ দিওয়ালির আগে টিভি চ্যানেলে একান্ত সাক্ষাৎকারে বলেছিলেন। অমিত শাহ কোথাও বলেননি যে নীতিশ কুমারই সিএম ফেস হবেন। জেডিইউ এর বড় নেতা হয়েও অমিত শাহের সুরে কথা বলছেন লलन। এতে জেডিইউ এর অন্দরে তৈরি হয়েছে চরম অস্বস্তি। আরেকটা উদাহরণ, মোকামা থেকে ভাইরাল হওয়া একটি ভিডিও। সেখানে বিজেপির এক কর্মী ক্যামেরার সামনে বলছেন উপর থেকে নির্দেশ এসেছে, জেডিইউকে হারাতে হবে, কারণ এবার মুখ্যমন্ত্রী হবে বিজেপি। ভাবা যায়, একই জোটে এক দল থেকে আরেক দলকে হারানোর নির্দেশ দিচ্ছে। যদিও আমরা ওই ভিডিও সত্যতা যাচাই করিনি। মোদ্দা কথা, নীতিশ বনাম অমিত শাহ সংঘাত এখন যুদ্ধের পর্যায়ে। এই লড়াই যে শুধু রাজনৈতিক নয় তা এখন প্রমাণ সহ স্পষ্ট। এখন বিজেপি প্রকাশ্যেই অপারেশন জেডিইউতে নেমেছে। খোলাখুলি নির্দেশ এসেছে, জেডিইউকে হারাও, বিজেপির মুখ্যমন্ত্রী বানাও। এটা গোপন কিছু নয়, একেবারে অমিত শাহের সোজা সাপটা আদেশ। এই ধরনের ঘটনায় প্রমাণ করছে এনডিএ জোটের ভেতরে এখন অশান্তির চরমে। ভোট যত ঘনিয়ে আসছে, নীতিশ শিবির আর অমিত শাহ শিবিরের সংঘাত ততই বাড়ছে।
এখন বড় প্রশ্ন, যদি 14ই নভেম্বর ফল ঘোষণার দিন কোনোভাবে এনডিএ জিতে যায়, তাহলে কি অমিত শাহ নীতিশ কুমারকেই ফের মুখ্যমন্ত্রী হতে দেবেন, নাকি তাকে পাশে সরিয়ে বিজেপির কাউকে পাটলিপুত্রের গদিতে বসাবেন? আর যদি নীতিশকে মুখ্যমন্ত্রী না করা হয়, তাহলে তিনি কি করবেন? তার হাতে যদি ভালো সংখ্যক বিধায়ক থাকেন, তিনি কি আবার তার সেই ট্রেডমার্ক ডিগবাজি দেবেন? এই মুহূর্তে এটাই এখন বিহার রাজনীতিতে সবচেয়ে বড় ধোঁয়াশা, সবচেয়ে বড় ধাঁধা। এই প্রেক্ষাপটে যাদের কিং অফ বিহার জার্নালিজম বলে মিডিয়া চেনে, তারা স্পষ্ট বলছেন, এই সংঘাত দিনের আলোর মতন স্পষ্ট। মাটিতে এখন লড়াই আসলে নীতিশ বনাম অমিত শাহ শিবিরের। অমিত শাহের কৌশল একটাই, যে করেই হোক নীতিশ কুমারকে আর মুখ্যমন্ত্রী হতে দেওয়া যাবে না। অর্থাৎ বিহারের নির্বাচনী লড়াই এবার শুধু আসনের নয়, দুই ক্ষমতাতন্ত্রের মর্যাদার লড়াই, নীতিশ বনাম অমিত শাহ। অমিত শাহের কৌশলে এখন জেডিইউ এর ভেতরকার লোকেরাও জড়িয়ে পড়েছেন, এটা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। লালন সিং এর মতো নেতারাও এখন প্রকাশ্যে বলছেন, মুখ্যমন্ত্রী কে হবেন তা নির্বাচনের পর বিধায়কেরা ঠিক করবেন। এই বক্তব্য আসলে অমিত শাহের ভাষার প্রতিধ্বনি। জেডিইউ এর আরেক বড় নেতা নীতিশ কুমারের সহচর সঞ্জয় ঝা এবং একই সুরে কথা বলছেন। জেডিইউ এর আরেক বড় নেতা নীতিশ কুমারের সহচর সঞ্জয় ঝাও একই সুরে কথা বলেছেন। কিন্তু তার চেয়েও বড় কথা, নীতিশের হাতে তৈরি দলটার মধ্যে বড় কেউই তাদের বিরোধিতা করছেন না। এটাই নীতিশ শিবিরে অস্বস্তির বড় কারণ। এদিকে রাজনৈতিক মহলে এখন জোর আলোচনা, অমিত শাহ নাকি এবার একজন দলিত মুখ্যমন্ত্রীকে পাটনার গদিতে বসাতে চাইছে। নাম ঘুরছে চিরাগ পাসওয়ানের, আবার কেউ বলছেন লালন সিং। তেমনটা ঘটলে বিজেপির মদতে জেডিইউ ভেঙে চৌচির হয়ে যেতে পারে। অভিজ্ঞ মহলের বিশ্লেষণ, লালন সিং এতটাই অমিত শাহ ঘনিষ্ঠ হয়ে পড়েছেন যে প্রয়োজনে তিনি গুজরাট লবির নির্দেশে দল ভাঙার খেলাতেও নামতে পারেন। আর যদি কোনোভাবে নীতিশ কুমার আবার ক্ষমতায় ফিরেও আসেন, তাহলে অনেকের মতে যেভাবে আরসিপি সিংকে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে সরানো হয়েছিল, তেমন ভাবেই এবার লালন সিং এর বিদায়ও সময়ের অপেক্ষা মাত্র। নীতিশ কুমার যদি একবার বুঝে যান যে কে তার লোক নয়, তাকে সীমানার বাইরে পাঠিয়ে দিতে বিন্দু মাত্র দেরি করেন না। এটা 2020 সালের নির্বাচনে সবাই দেখেছে। 2019 থেকেই অমিত শাহ নীতিশ সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছিল, এখন সেটাই বিস্ফোরণের মুখে। লালন সিং এর সাম্প্রতিক ভিডিও, যেখানে তিনি বলছেন বিধায়করাই মুখ্যমন্ত্রী ঠিক করবেন, জেডিইউ মহলে যেন অ্যাটম বোমার মতো আছড়ে পড়ছে। এমন কথা অন্তত লালন সিং এর মুখে কেউ আশা করেনি, বিশেষত বিহারের অভিজ্ঞ সাংবাদিকেরা, যারা গত 40 বছর ধরে লালন সিংকে চেনেন, তারাও হতবাক। রাজনৈতিক মহলে এখন চর্চা তুঙ্গে। নীতিশ কুমার যদি সবচেয়ে বড় দল হয়েও 75 থেকে 80 আসন পেলেও মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ না পান, তাতে অবাক হওয়ার কিছুই থাকবে না। কারণ বিজেপি শিবিরে সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত, নীতিশকে আর মুখ্যমন্ত্রী হতে দেওয়া হবে না। এবার বিজেপির নিজের মুখ্যমন্ত্রী, তাও একজন দলিত মুখ। তবে ভূমিহার সম্প্রদায়ের লালন সিং অথবা ব্রাহ্মণ সমাজের প্রতিনিধি সঞ্জয় ঝা, যারা একসময় নীতিশের সবচেয়ে বিশ্বাসভাজন ছিলেন, এখন বিজেপির কৌশলের অংশ বলেই গুঞ্জন চলছে। 90-এর দশকে বিহারের মোকামায় দাবাং রাজনীতি, বাহুবলী কায়দায় উত্থান শুরু হয়েছিল রাজীব রঞ্জন ওরফে লালন সিং এর। তবে এটাও ঠিক, লালন বিহারের সেই বিরল নেতা, যিনি বাহুবলী ঘেরাটোপ থেকে বেরিয়ে ক্রমেই বুদ্ধিজীবী নেতা হয়ে উঠেছেন। এমনটা সিনেমায় হয়, কিন্তু বাস্তবে সম্ভব করেছেন লালন। বিহারের অভিজ্ঞ সাংবাদিকেরা বলছেন, মহারাষ্ট্রে একনাথ শিন্ডের মতোই লালন সিং হয়ে উঠতে পারেন বিহারের নতুন শিন্ডে, অর্থাৎ জেডিইউ ভেঙে বিজেপির পক্ষে সরকার গঠনের চালক। আবার বলছি, সব মিলিয়ে বিজেপির লক্ষ্য একটাই, বিহারে আমাদের সরকার চাই, নীতিশের নয়। আর নীতিশের গ্র্যান্ড বিদায় এখন শুধু সময়ের অপেক্ষা। প্রশ্নটা এখন একেবারে তলপেট থেকে উঠেছে, যদি নীতিশ কুমার নির্বাচনে এককভাবে সবচেয়ে বড় দল হন, অথচ অমিত শাহ তাকে মুখ্যমন্ত্রী হতে না দেন, এমনকি জেডিইউ ভাঙার চেষ্টা শুরু করেন, তাহলে কি নীতিশ ফের এনডিএ ছেড়ে মহাগঠবন্ধনে যেতে পারেন? সেই ক্ষেত্রে তেজস্বী যাদব কি চাচা নীতিশের জন্য পাটনার গদি ছেড়ে দেবেন? নীতিশ কুমারের জীবনী লিখেছিলেন দ্য টেলিগ্রাফ পত্রিকার সম্প্রতি প্রয়াত সম্পাদক শঙ্করসন ঠাকুর। 2014-তে প্রকাশিত সেই গ্রন্থের নাম সিঙ্গল ম্যান, দ্য লাইফ অ্যান্ড টাইমস অফ নীতিশ কুমার অফ বিহার। ওই বইতে এক জায়গায় নীতিশ সম্পর্কে প্রখ্যাত সাংবাদিক শঙ্করসন লিখছেন,
He often retreats from political opportunity, even when it is staring him in the face. For him, contradictions must boil to the point that decisions don't have to be taken, they just present themselves. অর্থাৎ তিনি সরাসরি রণক্ষেত্রে ঝাঁপিয়ে পড়েন না, বরং সুযোগ এবং প্রতিদ্বন্দ্বীর প্রতি মনোযোগী হয়ে নীরবে পাল্টা পরিকল্পনা সাজান। আরো ভেঙে বললে, এত সহজে লড়াই ছেড়ে পালানোর বান্দা নন নীতিশ। তাকে ধোঁকা দিয়ে কেউ সহজে হারাতে পারবে না। মুখ্যমন্ত্রী ভবনের এক ঘনিষ্ঠ সূত্রও বলছে, নীতিশ জানেন এখন তার চারপাশে বিভীষণ জন্ম নিয়েছে, যারা গোপনে অমিত শাহের খেলায় সঙ্গ দিচ্ছে। আবার অন্যদিকে বিজেপিকে ঠেকাতে তেজস্বী যাদব ও নীতিশকে অস্থায়ীভাবে সমর্থন করতে পারেন, এই সম্ভাবনাও রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে। পর্যবেক্ষকরা বলছেন, নীতিশ যদি একবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ফেলেন, তাহলে তাকে ফ্লোর টেস্টে হারানো প্রায় অসম্ভব হবে, সেটা অমিত শাহ জানেন। তাই এখন বিজেপির একমাত্র লক্ষ্য যেভাবেই হোক না কেন নীতিশ কুমারের দল যেন সিঙ্গল লার্জেস্ট পার্টি না হয়। নীতিশ কুমারের দল এককভাবে সবচেয়ে বড় শক্তি তখনই হবে যখন বিহারের সংখ্যালঘু ভোটের বড় অংশ সেদিকে ঝুঁকবে। যদি সংখ্যালঘু ভোটের অন্তত 40 থেকে 45% নীতিশের ঝুলিতে আসে, তাহলে তার আসন সংখ্যা 90 পেরোতে পারে। কিন্তু আপাতত সংখ্যালঘু ভোটের মানসিকতা মহাগঠবন্ধনের পক্ষেই। এদিকে বিজেপি চাইছে নীতিশের দলকে 40 থেকে 50টি আসনে আটকে রাখতে, কিন্তু মাঠের রিপোর্ট বলছে এবার পরিস্থিতি ভিন্ন। আজ প্রচারের শেষ দিনেও মনে হয়েছে সবচেয়ে ভালো পারফরমেন্স জেডিইউ এরই। এখন প্রথম দফার ভোটের আগে কোনো নাটকীয় পরিবর্তন না হলে নীতিশ এগিয়ে। বিশেষজ্ঞদের মতে এই মুহূর্তে অমিত শাহের পক্ষে সিঙ্গল লার্জেস্ট পার্টিকে থামানো সম্ভব নয়। জেডিইউ যদি সেই অবস্থানে পৌঁছে যায়, নীতিশকে শপথ থেকে আটকানোও কঠিন। তবে 11ই নভেম্বর ভোটের দিনেই জেডিইউ এর অভ্যন্তরে পরিবর্তনের ইঙ্গিত মিলছে, বিশেষ করে সঞ্জয় ঝা, যিনি এখন জেডিইউ এর কার্যনির্বাহী সভাপতি। তাকে ওই দিনই সরিয়ে দেওয়া নিয়ে আলোচনা চলছে। আমাদের পাওয়া গ্রাউন্ড রিপোর্ট বলছে, আগে যেসব যাদব ভোটাররা আরজেডি থেকে কিছুটা দূরে সরে গেছিল, মোকামায় দুলারচাঁদ যাদব হত্যাকাণ্ডের পর তারা ফের একজোট হয়েছে। মিথিলাঞ্চল থেকে দক্ষিণ বিহার পর্যন্ত এই ঘটনার প্রভাব পড়েছে। কংগ্রেসের সঙ্গে কিছু আসনে বন্ধুত্বপূর্ণ লড়াই থাকলেও মাটিতে এখন তেজস্বীর রথ গতি পাচ্ছে। বিজেপিও সেটা বুঝছে, কিন্তু তবু বাই হুক অর বাই ক্রুক চেষ্টা করছে যেন সবচেয়ে বড় দল হিসেবে বিজেপি উঠে আসে। প্রশাসন, ডিএম বা সিস্টেমের প্রভাব খাটিয়ে হলেও, ফলে সব মিলিয়ে সাসপেন্স তীব্র থেকে তীব্রতর হচ্ছে। লালু এবং নীতিশের মধ্যে যোগাযোগ কিন্তু কখনো পুরোপুরি বন্ধ হয়নি, একথা আগেও শোনা গেছে। এখন যদি নীতিশ বিজেপি ছেড়ে ফের লালুর সঙ্গে হাত মেলান, তাহলে মুখ্যমন্ত্রী হতে হবে তেজস্বী যাদবকেই। প্রশ্ন হলো, তেজস্বী আবার চাচা নীতিশের জন্য সেই ত্যাগ করবেন? আরজেডির ভেতরে এখন স্পষ্ট মনোভাব, এবার আর ফাঁদে পড়ব না। আগেরবার নীতিশ প্রতিশ্রুতি দিয়েছিলেন 1 বছর পর সরে যাবেন, কিন্তু সরে যাননি। উল্টে বিশ্বাসে নিয়ে বিশ্বাসঘাতকতা করেছিলেন। তাই এবার তেজস্বী শিবির বলছে প্রথমে নীতিশকে গদি ছাড়তে হবে, তারপরেই সমর্থন। তবু বিশ্লেষকদের মতে লালু প্রসাদ হয়তো বিজেপিকে আটকাতে নীতিশকে কিছু মাসের জন্য মুখ্যমন্ত্রী বানিয়ে নেবেন, তারপর তেজস্বী দায়িত্ব নেবেন। একটা ব্যাপার কিন্তু স্পষ্ট, নীতিশ কুমার জীবনের এই পর্যায়ে এসে পাটনায় বিজেপির মুখ্যমন্ত্রিত্ব মেনে নেবেন এমন সম্ভাবনা শূন্য। তিনি বিজেপির হয়ে রাজত্ব গড়বেন না, বরং নিজেই দরকারে পাল্টা লড়াই শুরু করবেন। ধরা যাক নীতিশ ভোটের পর তেজস্বীর সঙ্গে ফের হাত মেলালেন, ধরা যাক আরজেডি সবচেয়ে বড় দল হলো, তবে উপমুখ্যমন্ত্রী হবে জেডিইউ থেকে। কিন্তু যদি জেডিইউ এর আসন বেশি হয়, তাহলে তেজস্বী এবং লালু দুজনেই বিনা দ্বিধায় নীতিশকে মুখ্যমন্ত্রী হিসেবে সমর্থন দেবেন, এর মধ্যে কোনো ভুল নেই। তবে আশঙ্কার জায়গা অন্যত্র। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে গভীর সন্দেহ তৈরি হয়েছে। পর্যবেক্ষকদের একটা অংশ বলছেন নীতিশ নন, তেজস্বীও নন, বিজেপিও নয়, বিহারে এবার সবচেয়ে বড় খেলোয়াড় তো জ্ঞানেশ কুমার। শেষ পর্যন্ত নাকি তিনিই ঠিক করবেন কে জিতবে কে হারবে। এই মুহূর্তে বিহারের নির্বাচনী সমীকরণ নিয়ে নানা আলোচনা চলছে। বিহারে বিজেপির নির্বাচনী পর্যবেক্ষক ধর্মেন্দ্র প্রধান সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন লড়াইটা একদম টাইট।
যদিও একই সঙ্গে দাবি করেছেন যে সরকার তারাই গড়বেন। বিশ্লেষকদের মতে ক্ষমতায় থাকা দলের হাতে প্রশাসনিক প্রভাব খাটিয়ে 4 থেকে 5 বা 10 থেকে 15টি আসন উল্টে দেওয়ার ক্ষমতা থাকলেও বড় পরিসরে কারচুপি হওয়ার সম্ভাবনা ক্ষীণ। বিশ্লেষকদের বড় অংশ মনে করছে জোট হিসেবে মহাগঠবন্ধন স্পষ্টভাবে এগিয়ে, তবে একক দল হিসেবে জেডিইউ অর্থাৎ নীতিশ কুমার বর্তমানে সবচেয়ে শক্ত অবস্থানে আছেন। সবশেষে শেষ প্রশ্নটা থেকেই যায়, বিহারের মাটিতে এই ক্ষমতার খেলার আসল নিয়ন্তা কে? জনগণের ভোট না দিল্লির নির্দেশ? নির্বাচন কমিশন কি সত্যিই নিরপেক্ষ, নাকি সেটাও এখন কোনো মাস্টার প্ল্যানের অংশ? নীতিশ কুমার কি আবারও বিশ্বাসঘাতকতার রাজনীতিতে টিকে যাবেন, নাকি ইতিহাস এবার তাকে ক্ষমার সুযোগ দেবে না? তেজস্বী যাদব কি শুধু উত্তরাধিকারী, নাকি এক নতুন প্রজন্মের প্রতিরোধের মুখ? আর অমিত শাহ, তিনি কি এই যুদ্ধের চালক, নাকি শেষ মুহূর্তে গেমে হেরে যাওয়া এক স্ট্র্যাটেজিস্ট? সব মিলে বিহারের রাজনীতি এখন এক ধোঁয়াচ্ছন্ন দাবার বোর্ড, যেখানে সব গুটি নড়ছে, কিন্তু রাজা কে হবে তা জানে না কেউই। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।